নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়, সেই কারণেই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। 2022 সালের মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য 6000-এর কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের এই সিদ্ধান্ত আইনি নয়। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ওই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, শেষ পর্যন্ত তা খারিজও করে দিল। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সুপ্রিম কোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে, সেই খবর পৌঁছয় শহীদ মিনারে অবস্থানরত চাকরিহারাদের কাছেও। সুপ্রিম রায় প্রসঙ্গে তারা বলেন, সুপার নিউমেরারি পদ নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, এটা আদালতের বিচার্য। কিন্তু আমরা এটা দেখলাম যে যারা দুর্নীতি করে তাদের তেমন শাস্তি হয় না, উল্টো দিকে আমরা যারা যোগ্য, দুর্নীতি না করেই চাকরি পেয়েছি, শাস্তি তাদেরই হলো। 2022 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্য চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময় প্রায় 6000-এর কাছাকাছি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। 5 মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। অভিযোগ ওঠে যে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচানোর জন্যই সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। ওই মামলার শুনানিতেই তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে যায়। গত বছরের 22 এপ্রিল বিশেষ বেঞ্চও জানায়, সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ওই বিশেষ ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। আর এই প্রসঙ্গে সৌগত রায় কি বলছেন শোনাবো। আমি রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যাবে, এটাই আমি খুশি। ওই অভিজিৎ গাঙ্গুলি যে পরে বিজেপির এমপি হয়েছে। সুতরাং আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে, সেটা প্রমাণ হল। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী করতে চায় বিজেপি। কলকাতার রেড রোডে সেই মিছিলের আয়োজন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে মিছিল করতে চায় বিজেপি। কলকাতা রেড রোডে সেই মিছিলের আয়োজন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তারা। আগামী 12 এপ্রিল হনুমান জয়ন্তী। সেই দিন বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছে বিজেপি। অভিযোগ, মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু অনুমতি মেলেনি। তারপরে কর্মসূচির অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। দিন কয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রামনবমীর মতোই এ রাজ্যে হনুমান জয়ন্তীতেও মিছিল হবে।
হবে, সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে এবার রেড রোডে মিছিল করার অনুমতি চায় বিজেপি। এর আগে রামনবমীতে হাওড়ায় চোরা মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাও দায়ের হয়েছিল বিচারপতি ঘোষের এজলাসে। অভিযোগ ছিল পুলিশ তাদের মিছিলের অনুমতি দেয়নি। পরে হাইকোর্ট শর্ত সাপেক্ষে চোরা মিছিলেরই অনুমতি দেয়। তবে 12 এপ্রিল হনুমান জয়ন্তীতে রেড রোডে মিছিল করতে পারবে কিনা বিজেপি তা বোঝা যাবে বুধবারই। হাই নিউজ নেটওয়ার্ক। মহিলাদের নিয়ে এবার বিশেষ ভাবনা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়া ডিভিশনে মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য লেডিস স্পেশাল ট্রেনের দাবি তুললেন তিনি। হাওড়া ডিভিশনের ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন বহু মহিলা। সেই সমস্ত রোজগেরে মহিলাদের নিয়ে এবার বিশেষ ভাবনা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। সেই ভাবনাকে বাস্তবায়নের জন্য তিনি রেলকর্তাদের কাছে সরাসরি প্রস্তাবও দিলেন। হাওড়া ডিভিশনে মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য লেডিস স্পেশাল ট্রেন, অতিরিক্ত বগির দাবি তুললেন তিনি। সোমবার জোনাল রেলের ইউজার্স কনসালটেটিভ কমিটির বৈঠকে পূর্ব রেলের জিএম এর কাছে লিখিতভাবে এই প্রস্তাব দিয়েছে সাংসদ। আরও জানিয়েছেন, পুরো রেক মহিলাদের জন্য না দেওয়া গেলে অন্তত বগের সংখ্যা বাড়ানো হোক। খামারগাছি জিরাটের মাঝে রুকেশপুরে হল স্টেশনে দাবিও করেন তিনি। পাশাপাশি বর্ধমান কট শাখায় গুড়াপ স্টেশনে ভিড়ের চাপ এড়াতে ফুট ওভারব্রিজ করার দাবি করেছেন তারকা সাংসদ। সাংসদ খলিলুর রহমান ধুলিয়ান গঙ্গার একটা রোড ওভারব্রিজ তৈরির জন্য রেলের কাছে প্রস্তাব দেন। পাশাপাশি নসিপুর ব্রিজ হয়ে উত্তরগামী ট্রেন চালানোর দাবিও করেন তিনি। জেডার ইউসিসির বৈঠকে উপস্থিত 21 জন সদস্যের মধ্যে রাজ্যের সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডের সাংসদ ও বিধায়করাও ছিলেন। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর, মিতালি বাগ, লালন কুমার, ব্রহ্মলাল মুর্মু সহ আরও অন্যান্য সদস্যরা। হাই নিউজ নেটওয়ার্ক। আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেখ হাসিনার। ভাষণে ফুটে উঠল আত্মবিশ্বাস। জানালেন, শীঘ্রই ফিরছি আমি। সোমবার রাতে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপন করেছেন তিনি, তবে খবর রেখেছেন নিজের দলীয় কর্মীদের। প্রতিবারের মতো এবারেও হাসিনার ভাষণে ফুটে উঠল আত্মবিশ্বাস। আলোচনার এক পর্বে তিনি জানালেন, চিন্তা করবেন না, খুব শীঘ্রই ফিরছি আমি। এরপরই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আমি দেশটাকে যখন উন্নয়নশীল দেশে তুলে ধরলাম তখনই এমন গভীর চক্রান্ত হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হলো। আর দিন শেষে এমন ব্যক্তি ক্ষমতা দখল করলো যার মানুষের প্রতি কোনো দয়া মায়া নেই আর ছিলও না। এরপরই ইউনূসের গ্রামীণ ব্যাংকের দিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিত। সেই টাকায় উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরিব মানুষের ভালো করছে, তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই মানুষের টাকা নিয়েই তছরূপ করেছে। ওনার ক্ষমতার লোভেই আজ বাংলাদেশ চলছে। যে চক্রান্তের ফলে শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। আর এইভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করে, এটাই ছিল তার কাজ। তার এই ভূমিকাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা এটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না। কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে যখন হাত পাতলো 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা, সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো। কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়ে গেছে, নিজের ভাগ্যটা গড়ে তুলেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল।
আর তার ওই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। উল্লেখ্য, এই 1 ঘন্টা 11 মিনিটের ভাষণ পর্বে নিজের বক্তব্যগুলি রাখার পাশাপাশি শহীদ দলীয় কর্মীদের পরিবার পরিজনদের আকুতিও শোনেন হাসিনা। আলোচনার এক পর্যায়ে তাদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ হয়তো আমায় কোনো মহৎ কাজ করার জন্যই এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমি আসছি। পাশাপাশি এই ভার্চুয়াল সভায় আন্দোলন চলাকালীন বাংলাদেশ পুলিশের চালানো রাবার গুলিতে নিহত পড়ুয়া আবু সাইদের কথাও তুলে ধরেন হাসিনা। তার অভিযোগ, ওরা আসলে ওই পড়ুয়ার লাশটাই চেয়েছিল। শুনেছিলাম মাথায় আঘাত লেগেছিল, কিন্তু ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসাটুকু দিতে দেয়নি। তার আগেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে। হাই নিউজ নেটওয়ার্ক আবার ফিরে এসেছে। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত তাহিরা কাশ্যপ। কি লিখলেন আয়ুষ্মান? 2018 থেকে 2025 প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে 7 বছর। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তারপরেও পুরোপুরি রোগ মুক্তি ঘটল না তাহিরা কাশ্যপের। সোমবার সমাজ মাধ্যমে আয়ুষ্মান খুরানার স্ত্রী লিখলেন, আবার সে ফিরে এসেছে। দ্বিতীয়বার স্তন ক্যান্সারের আক্রান্ত তিনি। জানিয়েছেন দ্বিতীয়বার লড়াইয়ের জন্য প্রস্তুত। এবারেও স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আয়ুষ্মান। মন্তব্য বাক্সে তার বক্তব্য জলজল করছে, দ্বিতীয়বারেও তোমার পাশে আছি। অভিনেতা পত্নী পেশায় লেখক ও চলচ্চিত্র নির্মাতা। প্রথম যখন কর্কট রোগ বাসা বেঁধেছিল তার শরীরে, প্রত্যেক ধাপের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। হয়তো নিজের মনের জোর বাড়ানোর জন্য, হয়তো বাকি যারা ক্যান্সার আক্রান্ত তাদের মনে সাহস যোগাতে। এবারেও তাহিরা মনের জোর বজায় রাখার ইঙ্গিত দিলেন। সমাজ মাধ্যমে লিখেছেন, আমি দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত। তিনি যে একটুও ভেঙে পড়েননি সে কথাও জানিয়েছেন। লিখেছেন, গত 7 বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলাম, তারপরেও ফের রোগ ফিরে এসেছে। আমি তার অস্তিত্ব টের পাচ্ছি। আমি আবারও লড়াই করব। নিজের জীবন প্রসঙ্গে লিখতে বসে তাহিরার লেখক সত্তা প্রকাশ্যে। জীবন তার পরীক্ষা নিচ্ছে, তিনিও ধৈর্য ধরে তার উত্তর দিচ্ছেন, এমনই দাবি তার। অভিনেতা পত্নী লিখেছেন, জীবন যখন প্রথমে একটি লেবু ছুঁড়ে দেয়, আপনি সেই লেবু দিয়ে লেমনেড বানান। দ্বিতীয়বার একই কাণ্ড ঘটলে আপনি আর মিষ্টি লেমনেড নয়, এবার খাট্টা কোলা বানাবেন, যার টক মিষ্টি স্বাদ আজীবন থেকে যাবে আপনার মনে। এভাবেই জীবনের প্রতিটি পরীক্ষার ধৈর্য ধরে উত্তর দেব এবং উতরে যাব। হাই নিউজ নেটওয়ার্ক। বদলা মোহনবাগানের। জামশেদপুরকে 2-0 গোলে হারিয়ে আইএসএল কাপের ফাইনালে সবুজ মেরুন। লক্ষ্য ছিল একটাই, আক্রমণ, আক্রমণ এবং আক্রমণ। সোমবার যুবভারতীতে শুরু থেকেই হোসে মলিনার মোহনবাগান সুপার জায়ান্ট এই মন্ত্রেই খেলে গেল। উপায়ও ছিল না। আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে 1-2 পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে জিততেই হতো, অন্তত 1 গোলের ব্যবধানে। তার বেশি হলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ। তাই আক্রমণ করা ছাড়া আর কোনো পথ ছিল না জেমি ম্যাকলারেনদের কাছে। তার ফল, প্রথম পর্বে 1-2 গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় পর্বে 2-0 গোলে জেতে মোহনবাগান এবং পৌঁছে যায় আইএসএল কাপের ফাইনালে। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করলেও মোহনবাগানকে গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হলো 51 মিনিট পর্যন্ত। জেসন কামিন্স 16তম মিনিটে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে গোলমুখী শট নিয়েছিলেন তিনি, কিন্তু তেকাঠির মধ্যে রাখতে পারেননি। বল বারের অনেকটা উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে আরও একবার সুযোগ আসে কামিন্সের কাছে, এবারেও বাইরে মারেন তিনি। ওই সময় একের পর এক আক্রমণ করতে থাকে মোহনবাগান, কিন্তু কখনো শট বাঁচান জামশেদপুরের গোলরক্ষক অ্যালবিনো গোমেজ, কখনো আবার গোল লাইন থেকে সেই বল বাঁচান দলের রক্ষণভাগের ফুটবলারেরা। মোহনবাগান গোটা ম্যাচ জুড়ে আক্রমণ করে গেল, সেই সঙ্গে নষ্ট করল একের পর এক গোলের সুযোগ। 2-0 গোলে জিতলেও প্রথমার্ধে মোহনবাগান বহুবার গোল করার মতন পরিস্থিতি তৈরি করেও ব্যর্থ হয়। যতটা না সেটা জামশেদপুরের সাফল্য, তার চেয়েও বেশি মোহনবাগানের ব্যর্থতা। যে দল আইএসএল লিগ জিতেছে দাপটের সঙ্গে, সেই দলের থেকে এতগুলো সুযোগ নষ্ট মেনে নেওয়া কঠিন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল জামশেদপুর, কিন্তু জাভি হার্নান্ডেজের শট একটুর জন্য বাইরে চলে যায়। বিশাল কাইত শরীর ছুঁড়েও বলের নাগাল পাননি। 51 মিনিটের মাথায় প্রথম গোল পায় মোহনবাগান। কামিন্স পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার, যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। সেখান থেকে গোল করতে ভুল করেননি কামিন্স। কামিন্সের সেই গোল যদিও মোহনবাগানের ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারেনি, সেটা করলেন আপুইয়া। 94 মিনিটের মাথায় গোল করলেন তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময় যাবে বলে মনে করা হচ্ছিল, সেই সময় গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মোহনবাগানের মিজো ফুটবলারটি। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঘ খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন আপুইয়া। সেই সঙ্গে গোটা যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় উৎসব। বাজি, আবির এবং চিৎকারে ভরে যায় সবুজ মেরুন গ্যালারি। জামশেদপুর থেকে আঘাত নিয়ে ফিরেছিলেন সমর্থকেরা। যুবভারতীতে সেই সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিলেন আপুইয়ারা।
মোহনবাগান সমর্থকদের জামশেদপুরে মার খেতে হয়েছিল। ম্যাকলারেনরা বলেছিল মাঠেই জবাব দেবেন, দলকে ফাইনালে তুলে সমর্থকদের দুঃখ ভুলাবেন। সেটাই করলেন তারা। আইএসএল লিগ জয়ের পর এবার কাপ ফাইনালে মোহনবাগান, বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শনিবার মুখোমুখি হবে দুই দল, যে ম্যাচ হতে পারে যুব ভারতীতে। হাই নিউজ নেটওয়ার্ক। তিলক বিতর্কেই নতুন তথ্য জানালেন হার্দিক। বেঙ্গালুরুর কাছে হেরে দুষলেন দলের বিকল্পের অভাবকে। 3 দিন আগে লখনৌ ম্যাচে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করার ঘোষণা করে তুলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ঘটনার পর চারদিক থেকে সমালোচিত হয়েছে তারা। সোমবার বেঙ্গালুরুর কাছে হেরে তিলক বিতর্কে নতুন তথ্য প্রকাশ্যে আনলেন হার্দিক। জানালেন চোট ছিল বলে সেদিন তুলে নেওয়া হয়েছিল তিলককে। পাশাপাশি বেঙ্গালুরুর কাছে হারের নেপথ্যে দলের বিকল্পের অভাবকেই দুষছেন তিনি। এই দিন তিলক দলকে জেতাতে পারেননি ঠিকই, তবে 29 বলে 56 রান করে দলকে অনেকটা সময় লড়াইয়ে রেখেছিলেন। তাকে নিয়ে হার্দিক বলেছেন, আজ তিলক দারুণ খেলেছে। আসলে আগের ম্যাচের পর অনেক কিছু ঘটে গিয়েছে, অনেক লোক অনেক কথা বলেছে। তারা জানে না যে ওই ম্যাচের আগের দিন অনুশীলনে কতটা খারাপভাবে লেগেছিল তিলকের। সেদিন তিলককে তুলে নেওয়া একটা কৌশল ছিল, কারণ তিলকের আঘাত লাগা আঙুলে আবার ব্যথা করছিল। কোচ ভেবেছিলেন নতুন কাউকে নামালে হয়তো কাজে লাগবে। ওয়াংখেড়েতে আগের ম্যাচে কম রান দেখা গিয়েছিল, এই ম্যাচে দুদলই 200 পার করেছে। হার্দিকের মতে উইকেট ভালোই ছিল, তবে বোলারদের জন্য কিছু ছিল না। মুম্বাই অধিনায়কের কথায় উইকেট বেশ ভালো ছিল, আমরা হয়তো দুটো বাড়তি ছক্কা মারতে পারিনি। যা পিচ ছিল তাতে বোলারদের লুকোনোর জায়গা ছিল না। এই উইকেটে ব্যাটারদের আটকানো সহজ ছিল না। আমি বোলারদের ঘাড়ে সব দোষ চাপাতে চাই না, আসলে এই ধরনের উইকেটে আমাদের হাতে খুব বেশি বিকল্প ছিল না। হারের মধ্যেও জসপ্রীত বুমরা দলে ফিরে আসায় খুশি হার্দিক। বলেছেন বুমরা ফিরলে বিশ্বের যে কোনো দল খুশি হবে। দলে এসেই নিজের কাজটা করে দিয়েছে, খুব ভালো লাগছে ওকে পেয়ে। চলতি আইপিএলে 5 ম্যাচে 4টিতে হারলেও ঘাবড়াচ্ছেন না হার্দিক। বলেছেন জীবনে কখনো ভেঙে পড়তে নেই, সবসময় ইতিবাচক দিকটা খুঁজে বার করতে হয়। মাঠে নেমে নিজের সেরা ক্রিকেটটা খেলো, নিজের ওপর বিশ্বাস রাখো, এটাই সবাইকে বলি আমি। আশা করি ভবিষ্যতে ফলাফল আমাদের পক্ষেই যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। মেসির গোলে হার বাঁচালো ইন্টার মায়ামি। জাতীয় দলের প্রাক্তন সতীর্থের রেকর্ডও ভাঙলেন লিও। টরন্টো এফসির বিরুদ্ধে লিওনেল মেসিকে প্রথম একাদশে না রাখার কথা ভেবেছিলেন ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাসচেরানো। অথচ সেই মেসির গোলেই হার বাঁচালো তার দল। টরন্টোর বিরুদ্ধে গোল করে একটি নজিরও গড়লেন এলএম10। ম্যাচে 2টি গোলই হয়েছে প্রথমার্ধের সংযুক্ত সময়। প্রথমে 47 মিনিটে টরন্টোকে এগিয়ে দেন ফেডরিকো। তার ঠিক 3 মিনিট পরেই দলকে সমতায় ফেরান মেসি। এবারের মেজর লিগ সকারে এই নিয়ে 4 ম্যাচে 3 গোল হয়ে গেল মেসির। এই ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলো মায়ামি। 6টি ম্যাচ খেলে মেসিদের পয়েন্ট এখন 14। 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু। আমেরিকার ক্লাবটির হয়ে 44তম গোল করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। তিনি ভেঙে দিলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রাক্তন সতীর্থ গনজালো হিগুয়েনের রেকর্ড। তিনি মায়ামির হয়ে 43টি গোল করেছিলেন। হিগুয়েন খেলেছিলেন 67টি ম্যাচে। মায়ামির হয়ে 39তম ম্যাচেই তাকে টপকে গেলেন মেসি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।